গত পর্বে আমরা জেনেছি মামুন অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন নীলরতন সরকার হাসপাতালে। এই পর্বে আমরা জানব শর্মিলাকে অলির ব্যাপারে কি জানালো অতীন। এক একটা গান হঠাৎ এমনভাবে মাথায় গেঁথে যায় যে কিছুতেই আর যেতে চায় না। গানের কলিগুলোর অর্থটাও সবসময় প্রাসঙ্গিক থাকে না। সুরের বিশেষত্ব এমন কিছু নয়, তবু চলতে ফিরতে যখন তখন সেই গান গুঞ্জরণ তোলে। লরেন্স লোয়ের লেকচার হল থেকে বেরিয়ে অতীন হাঁটতে লাগলো অন্যমনস্কভাবে। শীতও নেই, গরমও নেই, চমৎকার বসন্তকালের মতন হাওয়া। জিন্স আর ইজিপশিয়ান কটনের একটা শার্ট পরে আছে অতীন। এই শার্টটা কয়েকদিন আগে শর্মিলা তাকে উপহার দিয়েছে। ভারী মোলায়েম, চতুর্দিকে অজস্র ফুল, অনেক গাছের পাতায় সোনালি রং ধরেছে। হাঁটতে হাঁটতে অতীন আপন মনে গুনগুন করে গাইছে, হেথায় তোমায় মানাইছে না গো, এক্কেবারে মানাইছে না গো, তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। এরই মধ্যে পথ চলতি কেউ কেউ অতীনের দিকে চেয়ে বলছে হায়। অতীনও যন্ত্রের মতন উত্তর দিয়ে যাচ্ছে হায়। সায়েন্স সেন্টারের পাশ দিয়ে অতীন এগোলো হার্ভার্ড ইয়ার্ডের দিকে। অ্যাপলটন চ্যাপেলের পাশে একটা ছোট্ট দোকানে নানা রকম আইসক্রিম পাওয়া যায়। অতীন বেছে বেছে 2 প্যাকেট আইসক্রিম কিনল। কাগজের প্যাকেটে আইসক্রিম এমনই ফ্রোজেন অবস্থায় থাকে যে নিয়ে যেতে যেতে গলে যাবার সম্ভাবনা নেই। দোকানের কাউন্টারে পয়সা দিতে দিতেও অতীন মনে মনে গাইছে, হেথায় তোমায় মানাইছে না গো, এক্কেবারে মানাইছে না গো। এই গানটার বাকি কথাগুলো অতীন জানে না, তার জানার দরকারও নেই। তারপর সে বাসে চেপে পৌঁছে গেল শর্মিলার বাড়িতে। সদর দরজা বন্ধ। এইসব বাড়িতে বাইরের লোক হুট করে ভেতরে ঢুকতে পারে না। শর্মিলার নাম লেখা লেটার বক্সের ওপরের বোতামটা টিপতেই শর্মিলার গলা শোনা গেল, হু ইজ ইট? অতীন বলল, তোমার জম, দ্য বস্টন স্ট্র্যাংলার। 3 তলা থেকেই শর্মিলা একটা বোতাম টিপে খুলে দিল সদর দরজা। অতীন দরজা ঠেলে ভেতরে ঢুকল। এখন বিকেল 6:30, সন্ধে হবে 8টার পর। এই সময়টায় শর্মিলার মামাতো বোন সুমি বাড়িতে থাকে না। যদিও সুমি এখন অনেকটা মেনে নিয়েছে অতীনকে, তবু অতীন ওকে এড়িয়ে চলে। এবারের লিফটটা আদ্যিকালের, মাঝে মাঝে হঠাৎ ঝনঝন শব্দ করে কেঁপে ওঠে। বয়স হয়েছে, বিশ্রাম চাইছে। কিন্তু একেবারে অকেজো না হলে লিফটটাকে বদলানো হবে না। এইসব অ্যান্টিক জিনিসের আলাদা মর্যাদা আছে। লিফটের দরজাটা বন্ধ করতে একটা সুন্দর পারফিউমের গন্ধ পাওয়া গেল। এই বাড়িটাতে মেয়েরাই বেশি থাকে, তাই প্রায় সারা বাড়িতে মেয়েলি গন্ধ। বন্ধ লিফটের মধ্যে অতীন বেশ জোরে জোরে গেয়ে উঠল, হেথায় তোমায় মানাইছে না গো। শর্মিলার ঘরের দরজাটা একটু ফাঁক করা। অতীন ভেতরে এসে শর্মিলাকে দেখতে পেল না। শব্দ পেয়ে পাশের বাথরুম থেকে শর্মিলা বলল, একটু বসো প্লিজ, আমি টপ করে স্নানটা সেরে নিই। এক ঘরের অ্যাপার্টমেন্ট, সঙ্গে ছোট্ট রান্নাঘর আর বাথরুম। অতীনের চেয়ে শর্মিলাদের ভাড়া বেশি দিতে হয়, কারণ ওরা দুজন থাকে। অতীন রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে আইসক্রিমের বাক্স দুটো ঢুকিয়ে রাখল। একটা বড় কোকাকোলার বোতল থেকে খানিকটা চুমুক দিয়ে রেখে দিল আবার। সিগারেট ধরিয়ে বাথরুমের দরজার কাছে এসে বলল, তুমি তাড়াতাড়ি করো, তারপর আমিও স্নান করব। পাশাপাশি 2টো খাট। অতীন কখনো সুমির খাটে বসে না। এই খাট দুটো দেখলে অতীনের কলকাতার বাড়ির ফুলদির ঘরটা মনে পড়ে। ফুলদি আর মুন্নি এই রকম পাশাপাশি খাটে শুতো। অতীনের নিজের ঘরটায় এখন কে থাকে? টুনটুনি। দেয়ালে ঝোলানো টেলিফোনটা বেজে উঠল। অতীন ধরতে পারবে না। সে যে এখন শর্মিলার ঘরে এসে বসে আছে তা কারোকে জানানো চলে না। শর্মিলা কি অবস্থায় আছে, এখন কি বেরোতে পারবে? এখানে অনেকে বাথরুমেও একটা টেলিফোন রাখে, শর্মিলার অবশ্য নেই। টিভিটা খোলা, শব্দ নেই। মহাকাশের দৃশ্য নিয়ে বোধহয় কোনো সিনেমা চলছে। একটা হাউসকোট গায়ে চাপিয়ে ভিজে চুল নিয়ে বেরিয়ে এলো শর্মিলা। রিসিভারটা হুক থেকে নামিয়ে 2-একটা কথা শুনেই সে তাতে হাত চাপা দিয়ে ফিসফিস করে বলল, মার্থা, ওকে এখানে আসতে বলবো? অতীন মাথা নেড়ে অসম্মতি জানালো। মার্থার সঙ্গে বেশ ভাব হয়ে গেছে শর্মিলার। মাঝে মাঝে মার্থাকে এ ঘরে নেমন্তন্ন করে খাওয়ানো হয়। মার্থার বাড়িতেও ওরা দুজনে একসঙ্গে যায়। মার্থার কোনো ছেলে বন্ধু নেই বলে শর্মিলার খুব দুশ্চিন্তা। সে প্রায়ই তার চেনাশুনো ছেলেদের সঙ্গে মার্থার আলাপ করিয়ে দেয়। ফোনটা রেখে শর্মিলা বলল, ওকে শনিবার আসতে বলেছি। তুমি স্নান করবে বললে, যাও চলে যাও।
আমার হয়ে গেছে। একটা গোলাপি রঙের তোয়ালে আছে, সেটা ব্যবহার করো। শার্টটা খুলে ফেলে অতীন বাথরুমের দরজার কাছে গিয়েও থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। একজন সদ্য স্নান সেরে বেরিয়েছে আর একজন স্নান করতে যাচ্ছে, এই অবস্থায় কি চুমু খাওয়া চলে? ঠোঁটে হাসি টিপে শর্মিলা মাথা নাড়িয়ে বলল, না, মোটেই চলে না। অতীন প্রায় দৌড়ে এসে শর্মিলাকে জড়িয়ে ধরে বলল, তুমি কিছু জানো না, যারা হিসেব করে চুমু খায় তারা অতি বদলোক হয়। এরপর অতীনের স্নান করতে যাওয়ার ইচ্ছেটাই চলে যাচ্ছিল। শর্মিলা জোর করে তাকে ঠেলে পাঠালো। বাথরুমের দরজা বন্ধ করে অতীন চিৎকার করে গাইতে লাগল, হেথায় তোমায় মানাইছে না গো, এক্কেবারে মানাইছে না গো। শর্মিলা দ্রুত চুল আঁচড়ে নিল, পোশাক বদলালো। এত ছোট অ্যাপার্টমেন্টে এই একটা প্রধান অসুবিধে, ঘরে অন্য কেউ থাকলে জামাকাপড় পাল্টানো যায় না। শর্মিলা অন্য কোনো মেয়ের সামনেও এসব পারে না, এমনকি অতীন থাকলেও সে লজ্জা পায়। অতীনের বাড়িতে জলের একটু অসুবিধে আছে, তাই সে এখানে এলে স্নান করে নেয়। বাথরুম থেকে প্যান্টের বেল্ট আটকাতে আটকাতে বেরিয়ে এসে অতীন দেখল শর্মিলা অতি মনোযোগ দিয়ে টিভির দিকে চেয়ে আছে। তার দু চোখে বিস্ময়। অতীন বলল, কি ব্যাপার, এখন তুমি সিনেমা দেখছ? শর্মিলা বলল, সিনেমা নয়, এসো দেখবে, এসো, মানুষ চাঁদে গাড়ি চালাচ্ছে, লাইভ দেখাচ্ছে। অতীন টিভির সাউন্ডটা বাড়িয়ে দিয়ে শর্মিলার পাশে হাঁটু গেড়ে বসে বলল, স্কট আর আরউইন সত্যি একটা গাড়ি চালাচ্ছে? আমি আগে দেখে ভেবেছিলাম সায়েন্স ফিকশন। কি স্পষ্ট দেখা যাচ্ছে, পাশে ওই যে পাহাড় মতন, ওর নাম মাউন্ট হেডলি, চাঁদের পাহাড়। এটা অ্যাপিনাইন এরিয়া। একটা জিনিস লক্ষ্য করছো, গাড়িটা লাফিয়ে লাফিয়ে উঠছে না, চাঁদের গ্র্যাভিটি। শর্মিলা পাশ ফিরে তীব্র আবেগময় মুখে বলল, বাবলু দেখো, আমার সারা শরীরে রোমাঞ্চ হচ্ছে, দেখো দেখো। মানুষের এই সাংঘাতিক কীর্তি, আজ সারা পৃথিবীতে একটা উৎসব হওয়া উচিত ছিল না? মানুষ আমাদেরই মতন মানুষ, চাঁদে নেমে এরকম একটা কাণ্ড করছে, এত বড় একটা অ্যাচিভমেন্ট। জানো, খানিকটা আগেই টিভিতে দেখাচ্ছিল ফুটবল খেলার মাঠে কি ভিড়। আজ মুভি হাউস, থিয়েটার, কনসার্ট হলেও লোক যাবে। কত লোক এখন বসে বসে খাচ্ছে, এত বড় একটা ব্যাপার গ্রাহ্যই করছে না। হঠাৎ উঠে গিয়ে শর্মিলা জানলার পর্দা সরিয়ে আকাশের চাঁদ দেখার চেষ্টা করল। অতীন অবশ্য শর্মিলার মতন অতটা উত্তেজিত বোধ করছে না। এর আগে নীল আর্মস্ট্রং চাঁদে পা দিয়েছে, এরপর আমেরিকানরা চাঁদে গাড়ি পাঠাবে, বাড়ি বানাবে, এগুলো যেন স্বতঃসিদ্ধ। বিজ্ঞানের অগ্রগতির এক একটা স্তর, অর্থাৎ সে এই চন্দ্রাভিযানের রোমান্টিক দিকটা না ভেবে বাস্তব দিকটাই দেখছে। বৈজ্ঞানিক গবেষণার জন্য চাঁদে শুধু রকেট পাঠাবার বদলে প্রচুর ঝুঁকি ও অর্থ ব্যয় করে মানুষ পাঠানো, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে টক্কর দিয়ে খানিকটা আমেরিকান হুজুগেপনাও মনে হয় তার। শর্মিলার কাঁধে হাত দিয়ে সেও জানলার পাশে দাঁড়ালো। এখান থেকে চাঁদ দেখা যাচ্ছে না, বাইরে এখনও দিনের আলো। অতীন বলল, চলো আমরা একটু পরে বেরিয়ে একটা পার্কে গিয়ে বসি, তারপর আকাশের দিকে তাকিয়ে থাকব। শর্মিলা বলল, ওরা চাঁদে ঘুরছে আর সঙ্গে সঙ্গে টিভিতে সেই ছবি চলে আসছে, এটাও একটা অদ্ভুত কাণ্ড না? অতীন বলল, নীল আর্মস্ট্রং চাঁদে পা দিয়েই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছিল, তোমার মনে আছে? তখন আরও বেশি অবাক হয়েছিলাম। টিভিতে চাঁদের দৃশ্য মুছে গিয়ে শুরু হলো বিজ্ঞাপন। আমেরিকানরা চাঁদে মানুষ পাঠাক বা যাই করুক, সাবান ও তেল বিক্রি করা তার চেয়ে কম জরুরি নয়। শর্মিলা বলল, চলো আমরা চট করে খানিকটা ডিনার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি, আজ ঘরে থাকতে ইচ্ছে করছে না। কিছু কিছু খাবার রান্না করাই ছিল, নুডলসের সঙ্গে কর্ন বিফ, মেয়োনিজ, স্যালাড। সেগুলো প্লেটে সাজাতে সাজাতে শর্মিলা জিজ্ঞেস করল, এই আমার দেওয়া আইসক্রিম তুমি এনেছ? তোমার ঠিক মনে আছে তো, এটা আমার খুব ফেভারিট। অতীন বলল, আমায় আইসক্রিম দিও না, তোমার আর সুমির জন্য এনেছি। তুমি খাবে না কেন? আরও অনেক আছে, সুমির জন্যে থাকবে। আমি আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছি, ভেবে দেখলাম আইসক্রিম খাওয়াটা মেয়েদেরই মানায়। মানায় আবার কি, যার যেটা ভালো লাগে। একটু খাও প্লিজ। আমাকে আলাদা করে দিও না, সত্যি আমার আইসক্রিম আর ভালো লাগে না। তোমার থেকে একটুখানি টেস্ট করব। বাবলু, তুমি কিন্তু রোগা হয়ে যাচ্ছ, তোমার ডায়েটিং করার দরকার নেই। খাবার টেবিলে বসার বদলে দুজনে প্লেট হাতে ফিরে এলো বিছানায়। শর্মিলা টিভিতে আরও চন্দ্রদৃশ্য দেখতে চায়। পাশাপাশি গা ঠেকিয়ে বসল দুজনে। শর্মিলার সারা মুখে একটা ভালো লাগার আবেশ ছড়ানো।
একটু পরে অতীন বলল, পরশু আমাকে একবার নিউ ইয়র্ক যেতে হবে। শর্মিলা বলল, কেন? সিদ্ধার্থ বুঝি কোনো পার্টি দিচ্ছে? না, আমার বাবার এক ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে আসছে, তাকে রিসিভ করতে হবে এয়ারপোর্টে। বেড়াতে আসছে না পড়তে টড়তে? পড়তে। মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ভার্জিনিয়া মেরিল্যান্ড? নিউ ইয়র্ক থেকে সোজা সেখানে চলে যাবে? যাবার পথে যদি বোস্টন কেমব্রিজ ঘুরে যেতে চায় তাহলে আমাদের এখানে থাকতে পারে। 2 খাট জোড়া দিলে 3 জন শোয়ার কোনো অসুবিধে হয় না। ঠিক আছে, তাকে বলে দেখব। সোমবার ছুটি, লং উইকেন্ড, তোমার সঙ্গে আমিও তো নিউ ইয়র্ক ঘুরে আসতে পারি। শর্মিলার মুখের দিকে তাকিয়ে সামান্য একটু দ্বিধা করে অতীন বলল, তুমি যাবে? হ্যাঁ, চলো। অতীনের কণ্ঠস্বরে সেই একটুখানি কাঁপুনিও শর্মিলা ঠিক বুঝে ফেলল। সে সরলভাবে হাসতে হাসতে বলল, কি ব্যাপার বলো তো, তুমি আমাকে নিয়ে যেতে চাও না? সিদ্ধার্থর সঙ্গে অন্য কিছু প্ল্যান করেছো বুঝি? অতীন বলল, না, সেসব কিছু নেই, তুমি চলো, তুমি গেলে ভালোই হবে। মেয়েটির নাম কি? কি পড়তে আসছে? অলি চৌধুরী, ইংলিশের ছাত্রী ছিল। এখানে অন্য কিছু পড়বে কি না জানি না। বাহ, বেশ সুন্দর নাম তো, অলি। আগে এরকম শুনিনি। ভালোই হবে, মেরিল্যান্ড তো খুব বেশি দূরে নয়, আমাদের এখানে মাঝে মাঝে আসা যাওয়া করতে পারবে। একটু পরে বাইরে বেরিয়ে একটা পার্কের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে শর্মিলার হঠাৎ মনে পড়ল এই সপ্তাহান্তের ছুটিতে ওয়াশিংটন ডিসি থেকে তার মামা আসছেন এখানে। তিনি যদিও হার্ভার্ডের একটা গেস্ট হাউসে উঠবেন, তবু এই সময় শর্মিলার বাইরে যাওয়াটা ভালো দেখায় না। অতীনই শর্মিলাকে জোর করতে লাগলো নিউ ইয়র্কে যাবার জন্য, আন্তরিকভাবে। তার মনে হচ্ছে শর্মিলা তার সঙ্গে থাকলে ভালোই হবে। প্রথমেই সে একা অলির মুখোমুখি দাঁড়াতে চায় না, কিন্তু শর্মিলা তার মামাকে বেশ ভয় পায়। তিনি মস্ত বড় পণ্ডিত এবং খুবই রাশভারী মানুষ। দেশে থাকতে তিনি কট্টর কংগ্রেসি ছিলেন। পরিষ্কার আকাশে এখন চাঁদ দেখা যাচ্ছে, পূর্ণিমার কাছাকাছি গোল চাঁদ। সেদিকে কয়েক পলক তাকিয়ে থেকে শর্মিলা অতীনের একটা হাত নিজের গালে ছুঁয়ে বলল, আজ আমার কি দারুণ ভালো লাগছে বাবলু। তারপর অনেকক্ষণ দুজনে কোনো কথা বলল না। শুক্রবার রাত 10টার বাস ধরল অতীন। 7 ঘন্টার জার্নি, ভোরের আগেই পৌঁছে যাবে। যাবার আগেও সে শর্মিলাকে ফোন করে আর একবার অনুরোধ জানিয়েছিল তার সঙ্গে নিউ ইয়র্ক যাবার জন্য, কিন্তু শর্মিলার উপায় নেই। সিগারেট টানার সুবিধের জন্য গ্রেহাউন্ড বাসের একেবারে পেছন দিকে জানলার ধারে বসেছে বাবলু। ছাড়ার একটু পরেই ভেতরের আলো নিভিয়ে দেওয়া হলো। নাইট জার্নিতে প্রায় সবাই ঘুমিয়ে নেয়। মসৃণ রাস্তা, একটুও ঝাঁকুনি নেই। এদেশের লোকেরা কেউ চলন্ত বাসে চেঁচিয়ে গল্প করে না, কথাই বলে না প্রায়। শুধু মাঝখানের দুপাশে 2টি সিটে দুজোড়া প্রেমিক প্রেমিকা ফিসফিস করে কথা বলছে, খিলখিল করে হাসছে আর চুমু খাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের 7 খুন মাপ, ওরা আরও জোরে শব্দ করলেও বিরক্তি প্রকাশ করবে না কেউ। বাবলুর পাশেই বসে আছে 2টি কালো যুবক। তাদের সিগারেটের ধোঁয়ার গন্ধ শুঁকেই বোঝা যাচ্ছে ওতে গাঁজা মেশানো আছে। মেরুয়ানা অর্থাৎ গাঁজা এখানে সাংঘাতিক বেআইনি। পুলিশ একবার হাতে নাতে ধরতে পারলে 5-7 বছর জেল দিয়ে দেবে। তবু এরা বেপরোয়া। যুবক দুটি অতীনের সঙ্গে ভাব জমাবার চেষ্টা করছিল বাস চলতে আরম্ভ করার আগে থেকেই। অতীন উৎসাহ দেখায়নি, হুঁ হাঁ করে এড়িয়ে গেছে। অতীন জানে এদেশের কালো মানুষ, আগে যাদের বলা হতো নিগ্রো, তাদের অভিযোগ আছে যে ভারতীয়রা তাদের সঙ্গে বিশেষ মেশে না, সাদাদের তোষামত করতেই ভালোবাসে। অভিযোগটা সঠিক হলেও এখন 2 জন গাঁজাখোর কালো যুবকের সঙ্গে যে অতীনকে বন্ধুত্ব করতেই হবে তার কোনো মানে নেই। তার তো এই সময় কারোর সঙ্গে কথা না বলারও ইচ্ছে হতে পারে। একটা সিগারেট ধরিয়ে অতীন বাইরে তাকিয়ে আছে। ধোঁয়া রঙের কাঁচ, বাসের ভেতরে আলো জ্বললে বাইরে কিছু দেখা যায় না। এখন দেখা যাচ্ছে শুধু জ্যোৎস্নায় ধুয়ে যাওয়া প্রান্তর। মাইলের পর মাইল একটাও মানুষ কিংবা বাড়িঘর চোখে পড়ে না। সাধারণ কথায় লোকে বলে যন্ত্র সভ্যতার দেশ আমেরিকা, কিন্তু রাত্রির বেলা এই নিঝুম প্রান্তরগুলি দেখলে মনে হয় যেন আদিম পৃথিবী। কোথাও কোথাও গাছপালাও প্রচুর। রাস্তাটা কোথাও বাঁক নিলে দেখা যায় সামনে অনেক দূর পর্যন্ত লাল আলোর মিছিল। সামনের গাড়িগুলোর ব্যাকলাইট আলোর মিছিলের মতনই মনে হয়। দিনের বেলার চেয়েও রাত্রে এইসব হাইওয়ে দিয়ে গাড়ি যেন বেশি চলে। এ রাস্তায় পাশাপাশি 5-6খানা গাড়ি অনায়াসে একদিকে যেতে পারে।
এদেশের রাস্তাগুলো নিখুঁত শিল্পের মতন। অতীনের চোখে ঘুমের নামগন্ধ নেই। বাইরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এক এক সময় তার মনে হচ্ছে বাসের গতির সঙ্গে সমান পাল্লা দিয়ে একজন কেউ যেন ছুটছে রাস্তা দিয়ে। অসম্ভব ব্যাপার। গ্রেহাউন্ড বাস ঠিক ঘন্টায় 55 মাইল গতিতে যায়। চোখের ভুল তো অবশ্যই। অতীন সজাগ হলে আর মূর্তিটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু একটু পরেই আবার ফিরে আসছে। বাসটার কোনো একটা অংশের ছায়া রাস্তায় পড়লে এরকম দেখাতে পারে। ছায়া নয়, মানুষেরই মতন। আরও একটু পরে অতীন চিনতে পারল সেই মানুষটা আসলে সে নিজে। ছাই রঙের প্যান্টের ওপর সাদা ফুল শার্ট পরা, হাত দুটো গোটানো। জলপাইগুড়িতে মাঠের মধ্যে সেই মূর্তিমান উপদ্রবটিকে গুলি করার পর কি অতীন এত জোরে ছুটেছিল? সেদিন ছোটার সময় অতীন মনে মনে শুধু একটাই কথা বলেছিল বারবার, কেউ তাকে ধরতে পারবে না, কেউ তাকে ধরতে পারবে না। কিন্তু পুলিশ তাকে ঠিক ধরল জামশেদপুরে এসে। কৌশিক তাকে জামশেদপুরে নিয়ে যাবার বদলে যদি হাজারিবাগ কিংবা ডালটনগঞ্জে নিয়ে যেত তাহলে হয়তো সে ধরা পড়ত না। মানিকদা, তপন যেমন ধরা পড়েনি। তাহলে অতীনের জীবনটা অন্যরকম হতে পারত। সে বিপ্লবের কাজে এগিয়ে যেতে পারত অনেকখানি। এই ধনতন্ত্রের দেশে তাকে নির্বাসিত জীবনযাপন করতে হতো না। জামশেদপুরে না গেলে শর্মিলার সঙ্গেও দেখা হতো না তার। না, শর্মিলার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হওয়ার জন্য সে একটুও অনুতপ্ত নয়। শর্মিলার মতন এমন সরল অথচ সাহসী এবং খাঁটি মেয়ের বন্ধুত্ব পাওয়া দুর্লভ ভাগ্যের ব্যাপার। ঠিক সময়ে শর্মিলার কাছে আশ্রয় না পেলে তার হয়তো মাথার গোলমাল হয়ে যেতে পারত। এরকম কারোর কারোর হয়েছে। নিউ জার্সিতে একটি ছেলেকে দেখেছিল অতীন। পাগলাটে পাগলাটে ভাব। সে নাকি যাদবপুরের গোপাল সেনকে খুন করার সময় সেই দলে ছিল। নিজেকে সে আর জাস্টিফাই করতে পারছে না, তাই যুক্তিবোধটাই বিসর্জন দিচ্ছে। শর্মিলা অতীনকে বাঁচিয়েছে। এখানে এসেও প্রথম ঠিক চাকরি না পেয়ে মদ খাওয়ার দারুণ ঝোঁক চেপেছিল অতীনের। টাইম স্কোয়ারে গিয়ে মেয়েদের সঙ্গে বেলেল্লা করতেও তীব্র ইচ্ছে করত এক এক সময়। শর্মিলা এসে না পড়লে সে হয়তো তলিয়ে যেতে পারত। শর্মিলাকে অলির কথা বলা হলো না এখনও। অলির নামটা শুধু বলেছে, আর কিছু না। ঠিক কী করে যে বলা যায় সেটাই অতীনের মনে আসছে না। অতীন নিউ ইয়র্কে অলি নামে একটি মেয়েকে রিসিভ করতে যাচ্ছে শুনে শর্মিলা কী সুন্দর বলল অলিকে কেমব্রিজে নিয়ে আসতে। মেয়েটার মনের মধ্যে একটুও মালিন্য নেই। রাস্তার ছুটন্ত ছায়ামূর্তিটি এবারে জানলার কাছে টকটক শব্দ করল। অতীন জিজ্ঞেস করল, তুমি কে? কি চাও? ছায়ামূর্তি বলল, আমি কলকাতার বাবলু, প্রতাপ মজুমদারের ছেলে। তুই আমেরিকার অতীন। তুই আমাকে চিনতে পারছিস না? পুরোপুরি আমেরিকান হয়ে গেছিস? অতীন বলল, কেন চিনতে পারবো না? আমি কি কিছু ভুলে গেছি নাকি? বাবলু বলল, হ্যাঁ, ভুলে গেছিস। কৌশিককে মনে আছে? নিশ্চয়ই মনে আছে। আমি একটু আগেই কৌশিকের কথা ভাবছিলাম। তুই কি খবর রাখিস যে কৌশিক মারা গেছে? হ্যাঁ? না, বাজে কথা, অসম্ভব। অলি চিঠিতে জানিয়েছে যে কৌশিক ভালো আছে। অলি? কোন অলি? তোর বাবার এক বন্ধুর মেয়ে, সামান্য একটু চেনা, তাই না? অলি তোর নিজের কেউ না? শর্মিলাকে ওইভাবে বলেছি, পরে সব বলবো, কিছুই লুকোবো না। শর্মিলা আমার কাছে কিছু গোপন করে না, আমার ওপরও দারুণভাবে নির্ভর করে থাকে। আমি কি ওর সঙ্গে এ ব্যাপার নিয়ে লুকোচুরি করতে পারি? তাহলে আমাদের সম্পর্কটা কোনোদিন খাঁটি হবে না। না, আমি শর্মিলাকে একসময় বলবো, ঠিকই বলবো। আর অলিকে বুঝি কিছু বলবি না? এয়ারপোর্টে অলিকে রিসিভ করে তারপর তাকে তাড়াতাড়ি মেরিল্যান্ডে পাঠিয়ে দিবি, যাতে সে শর্মিলার কথা কিছু জানতে না পারে? ধ্যাত, এইভাবে কদিন গোপন রাখা যাবে? অলিকেও বলবো শর্মিলার কথা। অলি আমার বন্ধু, সে বন্ধুই থাকবে। এদেশে তার যা যা সাহায্য লাগে নিশ্চয়ই করব। কিন্তু আমি কি অলিকে কোনোদিন বিয়ে করার কথা বলেছি? সেরকম কোনো কথা হয়নি। ছেলেবেলার বন্ধুত্ব, সেটা থাকবে। সব কথা বুঝি মুখে বলতে হয়? অলির একজন গানের মাস্টার, তারপর একজন ইংরেজির অধ্যাপক, এদের অলি ছাড়িয়ে দিয়েছিল শুধু তুই জোর করেছিলি বলে। আর সেই যে সেবার মেমারি থেকে কৃষ্ণনগর যাবার সময় ফেরি পেরিয়ে সন্ধেবেলা গঙ্গার ধারে একটু পরে চলন্ত রিকশায় তুই অলিকে কি বলেছিলি রে অতীন? বাবলু, ওসব কথা রাখ। তুই কৌশিক সম্পর্কে কি বললি? স্বীকার কর যে ওটা বাজে কথা। অর্থাৎ তুই এখন অলির কথা মনে আনতে চাস না, তাই কৌশিকের কথা আবার টেনে আনছিস। গেট লস্ট বাবলু। অতীন উঠে দাঁড়ালো। তার মাথা গরম হয়ে যাচ্ছে।
এই বাসের মধ্যে বাথরুম আছে। সে সেখানে ঢুকে পড়ল। পাশের ছেলে দুটোর গাঁজার ধোঁয়াতেই কি তার মনে এইসব উল্টোপাল্টা চিন্তা আসছে? সে ঘাড়ে মাথায় জল দিল। শরীরটা সত্যি বেশ দুর্বল লাগছে। শরীরটা যেন কুঁকড়ে ছোট হয়ে আসছে। সর্বাঙ্গে একটা চোর চোর ভাব, যেন সে একটা অন্যায় করে কোথাও পালাচ্ছে না, সে একটা অন্যায় করতে যাচ্ছে। ফিরে এসে আবার সে রাস্তায় সেই ছায়াটা দেখতে পেল। ছায়াটা তার সঙ্গে দৌড়তেই লাগলো সারাক্ষণ। সিদ্ধার্থ বলেই দিয়েছিল অত সকালে সে অতীনকে নিতে আসতে পারবে না। সিদ্ধার্থ এখন বাড়ি নিয়েছে ব্রুকলিনে। ঠিকানা খুঁজে যেতে অতীনের অসুবিধে নেই। তবে নিউ ইয়র্কের গ্রেহাউন্ড বাস স্টেশনটা এত বিশাল যে অতীন এখনও খানিকটা দিশেহারা হয়ে যাচ্ছে। 24 ঘন্টায় মানুষের ভিড়ে এ জায়গাটা গমগম করে। সারা রাত অতীনের ঘুম হয়নি। সে প্রথমেই বড় 1 কাপ কালো কফি খেল। তারপর একটু খুঁজে নেমে গেল সাবওয়ে স্টেশনে। তার কাঁধে ঝোলানো শুধু একটি ব্যাগ। সিদ্ধার্থদের বিল্ডিংয়ের সদর দরজা খুলে বেরোচ্ছিল একজন মধ্যবয়স্ক লোক। অতীন সেই সুযোগে দরজার পাল্লাটা ধরে ভেতরে ঢুকে গেল। এরকম নিয়ম নয়। লোকটি শুধু একবার তাকালো অতীনের দিকে, মুখে কিছু বলল না। সম্ভবত এ বাড়িতে বেশ কিছু ভারতীয় বা পাকিস্তানি থাকে। অতীনের মতন চেহারা দেখতে লোকটি অভ্যস্ত। লিফটে অতীন উঠে এলো 8 তলায়। ঠিক পাশেই সিদ্ধার্থর অ্যাপার্টমেন্টের নম্বর। 2-3 বার বেল দেবার পর দরজা খুলল একটি শ্বেতাঙ্গিনী যুবতী। মাথা ভর্তি অবিন্যস্ত সোনালি চুল, ঠোঁটের লিপস্টিক মুছে মুছে গেছে, পরনে একটা সিল্কের ড্রেসিং গাউন। ঘুমমাখা মুখেও আলতো হাসি হেসে সে বলল, হাই, ইউ মাস্ট বি টিন ফ্রম কেমব্রিজ, কাম অন ইন, ইউর ফ্রেন্ড ইজ স্টিল অ্যাসলিপ। বিস্ময় প্রকাশ করার কোনো নিয়ম নেই। সিদ্ধার্থ অতীনকে ঘুণাক্ষরেও জানায়নি যে সে একটি সাদা মেয়ের সঙ্গে লিভিং টুগেদার করছে, কিংবা এই মেয়েটিকে কি এক রাত্রির জন্য এনেছে নাকি। অতীনও হাই বলে ঘরের মধ্যে এসে ঢুকল। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অতীনের কাছে কোনো গরম জামা নেই। ঘরের ভেতরে এসে আরাম লাগলো তার। মেয়েটি কফির জল চড়িয়ে দিয়ে এসে বলল, হোয়াই ডোন্ট ইউ সিট ডাউন, বি কমফোর্টেবল। যেন এ বাড়ির সেই গৃহিণী অতিথিকে অভ্যর্থনা করছে। সিদ্ধার্থর সঙ্গে এক অ্যাপার্টমেন্ট শেয়ার করেছিল অতীন বেশ কিছুদিন। এখন নিজেকে সত্যিই তার বাইরের লোক মনে হচ্ছে। একটি বেশ রাগী রাগী বাঙালি মেয়ের সঙ্গে একসময় খুব ভাব হয়েছিল সিদ্ধার্থর। নিপা না কি যেন নাম, সে কোথায় গেল? অবশ্য সিদ্ধার্থ অতীনকে অনেকবার ঠাট্টা করে বলেছে, এদেশে এসে এদেশের কোনো মেয়ের সঙ্গে মিশলি না, এখানকার সোসাইটি কত পারমিসিভ তা বুঝলি না, ট্যাঁকে করে একটা বাঙালি প্রেমিকা নিয়ে এলি। মেয়েটি বলল, টিনটিন, আই এম সুজান। তারপর করমর্দনের বদলে সে তার গালটা এগিয়ে দিল। অতীন তার গালে ঠোঁট ছুঁয়ে ঢোনা মারল। সঙ্গে সঙ্গে সে যেন সুজানের শরীরের ভাটফুলের গন্ধ পেল। উত্তর বাংলার জঙ্গলে সে ভাটফুলের গন্ধ পেয়েছে অনেকবার, কেমন যেন যৌন গন্ধ বলে মনে হয়। বেডরুমের দরজাটা অর্ধেকটা খোলা। সেখান দিয়ে দেখা যাচ্ছে যে সমস্ত বিছানায় হাত পা ছড়িয়ে উপুর হয়ে ঘুমোচ্ছে সিদ্ধার্থ। পরনে শুধু একটা জাঙ্গিয়া। আগেকার দিন হলে অতীন সিদ্ধার্থর ঠ্যাং ধরে টেনে নামাতো বিছানা থেকে, কিন্তু অপরিচিতা শ্বেতাঙ্গিনীর সামনে সে আড়ষ্ট বোধ করল। অতীনের উল্টো দিকের সোফায় পা মুড়ে বসল সুজান। তার উরুর কাছে উঠে গেল ড্রেসিং গাউন। বুকেরও অনেকটা দেখা যাচ্ছে। এসব কিছুই না, সোজা তাকিয়ে কথা বলতে দোষ নেই। তবু অতীন ওয়ালপেপার দেখার ভঙ্গি করে বলল, ওকে ডাকবে না? সুজান বলল, কাল আমরা 2:30টার সময় একটা পার্টি থেকে ফিরেছি। তোমার বন্ধু খুবই ক্লান্ত, 9টার আগে জাগাতে বারণ করেছে। আমরা দুজনে ততক্ষণ কফি খেতে খেতে গল্প করি না? সকালে অন্তত 4-5 কাপ কফি খাওয়া আমেরিকানদের অভ্যেস। অতীন 1 কাপের বেশি খায় না। তবু সে এখানে আর 1 কাপ নিল। নিছক কথা চালাবার জন্যই সুজান বলল, সিড বলছিল তোমরা দুজনে অনেক দিনের বন্ধু। তুমি নাকি খুব বড় স্কলার টিনটিন, হার্ভার্ডে রিসার্চ করো। টিনটিন নামটাতে আপত্তি করে কোনো লাভ নেই। গতকাল রাত্রে সিদ্ধার্থ নিশ্চয়ই অনেকবার অতীনের নামটা মুখস্থ করাবার চেষ্টা করেছে সুজানকে। এরা অতীন বলতে পারে না, সেই জন্যই টিনটিন। আর সিদ্ধার্থ হয়েছে সিড। সুজানকে সুজাতা বললে ওর কেমন লাগত? অতীন সুজান সম্পর্কে কোনো কৌতূহল প্রকাশ করল না, সেটা ভালো দেখায় না। সে সুজানকেই একতরফা কথা বলতে দিল। এরই মধ্যে সুজান জানালো যে সে হিন্দুদের জন্মান্তরবাদ খুব পছন্দ করে।
9টা বাজবার খানিক আগেই নিজে থেকে বিছানা থেকে উঠে এলো সিদ্ধার্থ। সুজানকে হুকুমের সুরে বলল, দাও দাও, আমার কফি দাও। অতীনের সঙ্গে প্রথমে একটাও কথা না বলে সে আবার শোবার ঘরে গিয়ে হাতে করে একটা চাবি নিয়ে এলো। সেটা অতীনের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নে, তুই 6 তলার 632 নম্বরে চলে যা। তোর জন্য আমি একটা ফাঁকা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে রেখেছি। অতীন চাবিটা নিয়ে উঠে দাঁড়ালো। সিদ্ধার্থ শ্লেষা জড়ানো গলায় বলল, তুই দুপুরে ঘুমোবি তো? আমিও আরেকবার ঘুমিয়ে নেব। সুজান লাঞ্চ তৈরি করে তোকে ডাকবে। ওই অ্যাপার্টমেন্টটা একজন ইস্ট পাকিস্তানের ছেলের। সে কলকাতায় চলে গেছে, বাংলাদেশ নিয়ে যুদ্ধ করবে। চাবিটা দিয়ে গেছে আমাকে। দেশ থেকে তোর যে মেয়ে বন্ধু আসছে তার সঙ্গে তুই ওখানে কয়েকদিন থেকে যেতেও পারিস। সুজান তোকে অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিয়ে আসবে, যদি কিছু গুছিয়ে টুছিয়ে দিতে হয়। ডার্লিং, উইল ইউ প্লিজ? অতীন শুকনো গলায় বলল, নো থ্যাঙ্কস, আই উইল ম্যানেজ। নিচে এসে অতীন ভাবল, বন্ধুদের ওপর যখন তখন রাগ করার কোনো মানে হয় না। সিদ্ধার্থ তার সঙ্গে ভালো করে কথা না বলে প্রায় ঠেলেই যেন অন্য জায়গায় পাঠিয়ে দিল। সিদ্ধার্থটা এই রকমই। হয়তো সুজান বিষয়ে এক্ষুনি সে কিছু আলোচনা করতে চায় না। ইস্ট পাকিস্তানি ছেলেটির ঘরে প্রচুর বই, অধিকাংশই বাংলা। এত বাংলা বই একসঙ্গে অতীন বহুদিন দেখেনি। অনেক বাংলা গানের রেকর্ডও রয়েছে। ঘরের মাঝখানে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল অতীন। এদেশে এটা খুবই স্বাভাবিক। কেউ বাইরে গেলে তার অ্যাপার্টমেন্টটা চেনাশুনো কারোকে ব্যবহার করতে দিয়ে যায়। কিন্তু অতীন আগে কখনো এরকমভাবে থাকেনি। তার অস্বস্তি লাগছে। কোনো জিনিস হারিয়ে টারিয়ে গেলে বা ভেঙে গেলে কে দায়ী হবে? সিদ্ধার্থটা সুজানকে এই ঘরে রাখতে পারত না। একটা টেলিফোন করা দরকার। শর্মিলা বারবার বলে দিয়েছে পৌঁছেই একটা খবর দিতে। সিদ্ধার্থর ঘর থেকে অতীন ফোন করবে ভেবেছিল, কিন্তু সিদ্ধার্থ তো তাকে সময়ই দিল না। অচেনা লোকের ঘর থেকে কি ফোন করা যায়? পয়সাটা দেওয়া যাবে কি করে? বাইরে বেরিয়ে রাস্তা থেকে টেলিফোন করতে হবে, না এ ঘর থেকেও কালেক্ট কল করা যেতে পারে? এরকম তো হয়ই, পকেটে খুচরো পয়সা না থাকলে লোকে রাস্তা থেকেও কালেক্ট কল করে। শর্মিলাই ফোন ধরল। অতীন কিছু বলার আগেই শর্মিলা খুশির উত্তেজনার সঙ্গে বলল, এই জানো কি হয়েছে? তুমি চলে যাবার একটু পরেই বড় মামা ফোনে জানালেন ওর শরীর খারাপ হয়েছে, উনি ট্রিপ ক্যান্সেল করেছেন। তাহলে তো আমি নিউ ইয়র্ক ঘুরে আসতেই পারি। ইস, তোমার সঙ্গেই যেতে পারতুম। সারা রাত একসঙ্গে কি ভালো লাগতো। আজ আসবো, এই ধরো 11টার বাসে। সুমি একলা থাকবে বলছে। বাবলু, আমি আসবো? অতীন 2-3 মুহূর্ত মাত্র দ্বিধা করল, তারপর হেসে বলল, হ্যাঁ এসো, তুমি চলে এসো। পরবর্তী পর্বে আমরা জানব বিদেশে পাসপোর্ট, ভিসা ও টাকা সমেত ব্যাগ চুরি হয়ে গেছে অলির।